জাগরণ সভার আজকে তৃতীয় আসরের স্নেহভাজন সভাপতি শ্রী তুষার কান্তি বিশ্বাস। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় মেসমশাই, আমেরিকা প্রবাসী শ্রী সুশীল সিনহা। এখানে আমেরিকার আরেকজন আমেরিকা প্রবাসী আরেকজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আছেন, শ্রদ্ধেয় শ্রী বিমল কর মহোদয়, এবং আমাদের ভালোবাসার মানুষ অনেকে আছেন। সবাইকে আমি সম্বোধন করলাম না, আমাদের যেহেতু একেবারে সময়টা গড়িয়ে গেছে। সবার প্রতি আমার প্রণাম, ভালোবাসা। আজকে 24শে জানুয়ারি 2025 সাল। আজ থেকে অনেক বছর আগে 1969 সালে 24শে জানুয়ারির দিনটার কথা আপনারা মনে করেন। সারা পূর্ব বাংলায় সেদিন একটি গণঅভ্যুত্থান হয়েছিল এবং এই অঞ্চলের মানুষও সেই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। এখানে মহানন্দ নামে এক ভাই সেদিন শহীদ হয়েছিলেন গণঅভ্যুত্থানে। সেই গণঅভ্যুত্থানের দিবসে আজকে আমরা আলোচনা সভা করছি এই অঞ্চলে, এমন একটি অঞ্চলে যে অঞ্চল সেই গণঅভ্যুত্থানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। এই অঞ্চলের প্রতিটি স্কুল কলেজে সেই গণঅভ্যুত্থানের সমর্থনে মিছিল বেরিয়েছিল। গণঅভ্যুত্থানের অর্থই তাই। গণঅভ্যুত্থান তখনই বলা হয় একটি আন্দোলনকে যখন সেই আন্দোলনটি গণমানুষের আন্দোলনে রূপান্তরিত হয়। 1969 সালের 24শে জানুয়ারি সারা পূর্ব বাংলা জেগেছিল, যে গণঅভ্যুত্থানের কারণে পরবর্তীকালে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব, তখনও তিনি বঙ্গবন্ধু হননি, তিনি মুক্ত হয়েছিলেন এবং গণঅভ্যুত্থানের পরে মুক্ত হবার পরে তাকে শরণার্থী উদ্যানে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। সেই জনপদে দাঁড়িয়ে আজকের এই সভায় অবশ্যই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন এই অঞ্চলের মহানন্দ সহ গণঅভ্যুত্থানের সমস্ত শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। গণঅভ্যুত্থানের পথ ধরে 1971 সালে এই পূর্ব বাংলার মানুষ যে স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বেলিত হয়েছিল 1971 সালে, সেই স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বেলিত মানুষগুলোকে, শহীদদেরকে, যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি। আমি আরেকটি কারণে এই মাটিকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। সেটি অবশ্য আমিও জেনেছি খুব অল্প দিন আগে। এই মুকশেদপুরের মাটি, উজ্জ্বল তার সাধারণ সম্পাদকের প্রতিবেদনে আমগ্রাম উল্লেখ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে আন্দোলনটি 1873 সালে 4 মাস ব্যাপী যে আন্দোলন হয়েছিল, বর্ণবাদের বিরুদ্ধে যে আন্দোলনটি হয়েছিল, যে আন্দোলনকে এখনো বলা হচ্ছে যে এশিয়ার প্রথম বয়কট আন্দোলন, কোন কোন ঐতিহাসিক এটিকে সারা পৃথিবীর প্রথম বয়কট আন্দোলন হিসাবে চিহ্নিত করার প্রয়াস নিচ্ছেন। সেই বয়কট আন্দোলনের পূর্ণভূমি এটি। মুকশেদপুর তখন অনেক বড় অঞ্চল, আজকের কাশিয়ারি, ভাঙাতে তখন কেবলমাত্র একটি পুলিশ ফাঁড়ি ছিল। নগরকান্দা একেবারে মধুখালী পর্যন্ত তখন মুকশেদপুর থানার অধীনে ছিল। মুকশেদপুরকে কেন্দ্র করে আন্দোলনটি হয়েছিল, পরবর্তীতে চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং সেই আন্দোলনের যে বাণী, মর্মবাণী, সেই আন্দোলনের যে ক্যারাভ্যান, সেটি প্রকৃতপক্ষে পরবর্তীকালে গুরুচাঁদ ঠাকুর টেনে নিয়ে গিয়েছিলেন দীর্ঘদিন। 1881 সালের যে সম্মেলনের কথা আমরা বলি, সেই সম্মেলনটি আসলে এই 1873 সালের যে আন্দোলন, যে বিদ্রোহ, সেই বিদ্রোহের পরবর্তী পরিকল্পনার ফল। এই বিদ্রোহের সার্থকতা ব্যর্থতা বিশ্লেষণ করেই আসলে 1881 সালে
সম্মেলনটির আয়োজন করা হয়েছিল এবং সেই সম্মেলন থেকে এই জনগোষ্ঠীর মুক্তির জন্য একটি ঘোষণা এসেছিল। এবং সেখানে আপনারা একটু যদি খেয়াল করেন তখন বুঝবেন যে 1881 সালে মাত্র 34 বছর বয়সে গুরুচাঁদ ঠাকুর সেই সম্মেলনের সভাপতিত্ব করছে। কেন? তার আগে ঠিক 1873 সালে যখন বিদ্রোহ হচ্ছে তখন কিন্তু যারা নেতৃত্ব দিচ্ছেন এই অঞ্চলে, কলিগ্রাম, জলিপাড়, এই গলগ্রাম, এই সমস্ত গ্রাম প্রধানদের নামও সেখানে আছে। সেখানে কিন্তু যারা প্রাচীন, যারা সমাজপতি, তারা নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু 8 বছর পরে যখন সম্মেলনের সভাপতি নির্বাচিত করা হলো 34 বছরের একজনকে, তার কারণটা কি? এই কারণটা বুঝতে পারলেই আমরা আমাদের এই জাগরণী সভা করা সার্থক হবে। তখন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মহাপ্রয়াণ ঘটেছে 3 বছর আগে, 1878 সালে। ফলে সেই সময়ে এই যে 1873 সাল থেকে পরবর্তী সময়ে যে বছরগুলো গেছে, আমাদের সমাজপতিরা আন্দোলনটা 4 মাস চালিয়ে গেছে। কিছু সফল হয়েছে, সম্পূর্ণ সফল হয়নি, সেটা নিয়ে আলোচনা হচ্ছে সব জায়গায়। এবং সেই আলোচনার কেন্দ্রবিন্দু তখন হয়ে পড়েছিল হরিচাঁদ ঠাকুর। এবং তার প্রয়াণের ফলে, মহাপ্রয়াণের ফলে সেই নেতৃত্বের আসনেই অভিষিক্ত হয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর। এবং এই আন্দোলনের ব্যর্থতাটাকে কিভাবে ঢেকে দেওয়া যায় সেই সিদ্ধান্তটি আগেই হয়ে গিয়েছিল। সেই সিদ্ধান্তটি সভাপতির মুখ থেকে ঘোষিত হয়েছিল। আজকে এখানে অনেকেই সেই কথাগুলো বলেছেন, শিক্ষার কথা বলেছেন, শিক্ষা আন্দোলনের কথা বলেছেন। ঠিক সেই সময় আমাদের সমাজপতিরা এটা উপলব্ধি করেছিলেন যে আমাদের সমাজের লোকরা তখনও শিক্ষা গ্রহণ করত দেশীয় পাঠশালায়, কিন্তু তখন ইংরেজদের সেই ব্রিটিশ আমলে দেশীয় পাঠশালার শিক্ষা দিয়ে সমাজকে নিয়ন্ত্রণ করা যাবে না, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা যাবে না, এই বোধ তাদের ভিতরে তৈরি হয়েছিল। ফলে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যতটুকু ব্যর্থতা আমাদের, তার মূল কারণ আমাদের শিক্ষার অভাব। কারণ একতার অভাব ছিল না। আন্দোলনটা বিশ্লেষণ করলে যা দেখা যাচ্ছে, একটা ইস্পাত কঠিন একতা ছিল সেই সময়। ফলে 1881 সালের সেই সম্মেলনে গুরুচাঁদ ঠাকুরের সভাপতিত্ব করা এবং তার মুখ দিয়ে এই যে শিক্ষার আন্দোলন গ্রামে গ্রামে ছড়িয়ে দেবার যে উদ্যোগ, যে লক্ষ্য, সেটি কিন্তু আগেই ঠিক হয়েছিল। এটি বললাম আমি এই কারণে যে জাগরণী সভার এই নীতিটি হওয়া উচিত। জাগরণী সভা আজকের সভার থেকে একটি সিদ্ধান্ত নেবে, কিন্তু সেই সিদ্ধান্তটি কি হবে সেটি এই জাগরণী সভার যারা নীতি নির্ধারক তাদেরকে আগের থেকে ঠিক করতে হবে। আজকের সভায় আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাতে হবে বিষয়টা তা না। বিষয়টা হবে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করব। মানে আমি এই 1881 সালের সম্মেলনের উদাহরণ দিয়ে বলছি, সেই সিদ্ধান্তটি আগে হবার কারণে ওই মিটিংয়ে সেই সিদ্ধান্তমুখী আলোচনা হয়েছিল। ফলে আজকে যদি আপনারা সিদ্ধান্ত নিতেন, আজকের অনুষ্ঠানটি অবশ্যই ভালো হয়েছে, কিন্তু অনুষ্ঠানটি অনেকগুলো ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে। যেমন আশিস বাগচিকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষার উপর আলোচনা করতে, বিপুল মৌলিককে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থনীতির উপর আলোচনা করতে, আমাদের বৃন্দাবন ব্রজেন্দ্রনাথ সরকার। আমি আজকে আরেকটু বলি যে আজকে আমার ভালো লাগছে দুইজনের বক্তৃতার কারণে। তারা ভালো বক্তৃতা দিয়েছে এটি আমার জানার বিষয় না। একজন হচ্ছে ব্রজেন্দ্রনাথ সরকার আর একজন রানা ঠাকুর। কারণ এদেরকে দিয়ে বক্তৃতা দেওয়া খুব কঠিন কাজ, আমি নিজে অনেক চেষ্টা করে দেখেছি। ফলে আপনারা এই জাগরণী সভা একদিক থেকে মানে আমার চেষ্টার থেকে সফল আর কি। আমি যে সভা সমিতি করি সে সমস্ত জায়গায় এদের দিয়ে বক্তৃতা দেওয়াতে আমি পারিনি, আপনারা সফল। কিন্তু আমি যেটা বলছি যে সিদ্ধান্তটি আমরা নিয়ে এগোবো, ধরেন এখানে আমরা একটি ফান্ড গঠনের একটি সিদ্ধান্ত এই মিটিং থেকে নেব, তাহলে আজকের আলোচনাটা ঠিক সেই কেন্দ্রিক হলে আজকেই এই ফান্ড গঠিত হয়ে যেত, গঠন হবে, কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। বা আমরা একটা রিসার্চ ইনস্টিটিউট করব, সেটা আগের থেকে সিদ্ধান্ত হলে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আলোচনা হতো এবং সিদ্ধান্তে পৌঁছাতে পারতাম এবং সভাপতি তার মুখ থেকে
ঘোষণা করতেন যে আমরা যেভাবে গুরুচাঁদ ঠাকুর ঘোষণা করেছিলেন যে খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে স্কুলে পাঠাও এই আমি চাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে তোলা চাই। কেন এরকম হাজার হাজার পাঠশালা গড়ে উঠেছিল সেটা বুঝলেই আমরা কিন্তু এই জাগরণ সভার সার্থকতা খুঁজে পাবো। আমি খুব সংক্ষেপে বলতে হচ্ছে আমাকে, সময়ের দিকে তাকিয়ে আমার মেশো আবার বক্তৃতা করবে, আমি সেই কারণে এই কথাটুকু আমি আপনাদের মানে অনুরোধ করলাম। আমার অনুরোধের তৃতীয় জায়গাটি হচ্ছে যে আমি এটি ফেসবুকেও লিখেছি, আন্দোলন হয় স্লোগান দিয়ে, কিন্তু বিপ্লব হয় হচ্ছে সাহিত্য এবং সংস্কৃতির মাধ্যমে। আপনি যদি বিপ্লব আনতে চান, যেটি সমীরণ আনার জন্য খুব উদ্গ্রীব, সমীরণের জন্যই বিশেষ করে বললাম, অধৈর্য হলে হবে না। আপনি স্লোগান দিয়ে আন্দোলন করতে পারবেন। আমাদের আন্দোলন হচ্ছে না, ঢাকাতে আন্দোলন হলো না, আন্দোলন অনেক আন্দোলন হয়েছে তো এই অঞ্চলে, কিন্তু সেই আন্দোলনকে যদি আপনি বিপ্লবে রূপান্তরিত করতে চান তাহলে আপনাকে সাহিত্য সংস্কৃতির জায়গায় খুব শক্ত একটি অবস্থান তৈরি করতে হবে। আপনি যে চিন্তাটা করেন সেই চিন্তাটা, এই যে এখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে মতীয় দর্শনকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন মনে করি, এতে পৃথিবীর 800 কোটি মানুষের কি আসে যায়? পৃথিবীর 800 কোটি মানুষ প্রত্যেকেই একটি আদর্শকে তার জীবনের আদর্শ মনে করে। ফলে আপনি মতীয় দর্শনকে আদর্শ মনে করেন, কিন্তু তখনই আসবে যাবে যখন আপনার এই মনে করাটাকে আপনি অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন, আপনার এই বোধটাকে আপনি অন্যের বোধের সাথে যুক্ত করতে পারবেন, আপনার এই অনুভূতিকে আপনি সার্বজনীন করতে পারবেন। সার্বজনীন করার জন্যে সাহিত্য সংস্কৃতির দরকার। আমাদের মতীয় সাহিত্য সমাজ তারা একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে, সেইখানে আমরা লেখালেখি করছি। আমাদের আরো অনেক কাজ হচ্ছে মতীয় সাহিত্য সমাজের মাধ্যমে। আমি জাগরণী সভাকে বলবো, যেহেতু তারা গুরুচাঁদ ঠাকুরের আদর্শটাকে মৌলিক বিষয় হিসেবে ধারণ করে এই সভাটি গঠন করেছে, আমার যতটুকু জানা আছে, আমি যতটুকু তাদের সাথে এই গঠনের ক্ষেত্রে যুক্ত, সেই ক্ষেত্রে গুরুচাঁদ ঠাকুর সম্পর্কিত যত প্রকাশনা সেটি এই জাগরণী সভায় রাখা উচিত। যেমন ভারতে গুরুচাঁদ ঠাকুরের উপর একটি ভালো প্রকাশনা আছে, গুরুচাঁদ ঠাকুর ও সমাজ জাগৃতি। আমরা বাংলাদেশ থেকে গুরুচাঁদ ঠাকুর স্মারক গ্রন্থ প্রকাশ করেছি, সেটি এখানে জাগরণী সভায় আমরা সাধারণত মানে সর্বোচ্চ কনসেশন একদিন দিচ্ছিলাম 500 টাকায় বিক্রি হবে, কিন্তু জাগরণী সভার ক্ষেত্রে আমরা বলে গেলাম এটি 400 টাকায় বিক্রি হবে। জাগরণী সভায় শুধুমাত্র, বইমেলায় কিন্তু এটি 500 টাকার কমে বিক্রি হবে। আমি আরেকটি কথা বলবো, জাগরণী সভার কাছে অনুরোধ করব যে গুরুচাঁদ ঠাকুরের তো অনুসারী আছে, গুরুচাঁদ ঠাকুরের আদর্শ সবচেয়ে বেশি অনুসরণ করেছেন এরকম একজন মানুষ, তার উপরে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে, কীর্তিমান কার্তিক চন্দ্র ঠাকুর স্মারক গ্রন্থ। আমার মানে অ্যানালাইসিস অনুযায়ী যে সে তার জীবনে গুরুচাঁদ ঠাকুরকে যেভাবে অনুসরণ করেছে, এটির দৃষ্টান্ত মানে অতীতে এবং ভবিষ্যতে আমরা অবশ্যই তাকেও ছাড়িয়ে যাবে হয়তো কেউ কেউ, সেই প্রত্যাশাই আমরা করি, কিন্তু খুঁজে পাওয়া খুব বিরল ঘটনা হবে। কিভাবে তিনি গুরুচাঁদ ঠাকুরের আদর্শ অনুসরণ করেছিলেন সেটি একটি দীর্ঘ আলোচনার বিষয়, সেটি আপনারা জাগরণী সভার একটি বিশেষ সভায় সেটি নির্দিষ্ট করতে পারেন, একেবারে স্পেসিফিক যে গুরুচাঁদ ঠাকুরের অনুসারী কার্তিক চন্দ্র ঠাকুর বা কার্তিক ঠাকুর, এটা করতে পারেন, তাহলে সেটি আলোচনা করা যায়। বলে কীর্তিমান কার্তিক চন্দ্র ঠাকুর স্মারক গ্রন্থটি আপনারা জাগরণী সভার পক্ষ থেকে এটি সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, এই উদ্যোগটা নেন। এই দুইজনের উপরে যদি আপনারা সমাজে এদের আদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, আদর্শ ছড়িয়ে দেন, তাহলে সত্যিকার অর্থে একটি বড় কাজ হবে। দেখেন, আমরা সব কাজ করতে চাইলে আমরা সব কাজ করতে পারবো না। অনেক সংগঠন আছে,
এখানে ব্রজেন্দ্রনাথ সরকারের একটা সংগঠন আছে, শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয় সমাজ। তারা দায়িত্ব নিয়েছে সারা বাংলাদেশে যত মন্দির আছে মতুয়দের, সেই মন্দিরগুলোর ডাটা তারা কালেকশন করবে। এটি খুব ভালো একটি পরিকল্পনা। এবং আমি মানে অন্যরা একটু হয়তো কষ্ট পান, যাদের কাজ আমার পছন্দ হয়, আমি তাদেরকে খুব প্রশংসা করি। ব্রজেনের কিছু ইনোভেটিভ আইডিয়া আছে, আপনারা অন্যরা যারা সংগঠন করেন তারাও তার সাথে কথা বলবেন। জাগরণের সমস্ত লক্ষ্য ঠিক করুক, সে কোন কাজটি করবে, সেই লক্ষ্য ঠিক করে সে যদি সফল হয়, ছোট্ট একটি কাজ করেও যদি সফল হয়, তাহলে সেই সফলতা তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করবে। এবং সেই আত্মবিশ্বাস থেকে এই জাগরণী সভা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা এই যে জাগরণী সভার আয়োজন করি, এই জাগরণী সভার মাধ্যমে আমরা যে আদর্শ ছড়িয়ে দিতে চাই, আমরা যে সমাজের জাগরণ চাই, তাদের একটি বিষয় খুব খেয়াল করতে হবে। সেটি হচ্ছে যে সমাজকে আমরা, যে সমাজের জাগরণের জন্য আমরা চেষ্টা করছি, সেই সমাজ এই মুহূর্তে কি আসন্ন বিপদের মধ্যে আছে, সেটি যদি আমরা প্রতিরোধ করার চেষ্টা না করি, সেটিকে যদি আমরা মোকাবিলা করতে না পারি, তাহলে এই কথাটি বলেই আমি শেষ করব, তাহলে কিন্তু আমাদের সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে। ধরেন আপনি ফান্ড করার চেষ্টা করছেন, আপনার 1 কোটি টাকা হলো। এখন এরকম সম্পদ আমাদের তো ছিল 1947 সালের আগে। এই বাংলার 90% প্রপার্টি আমাদের ছিল। রাজনৈতিক একটি পরিবর্তনের কারণে নিঃস্ব রিক্ত হয়ে গেছি আমরা। আপনি 1 কোটি টাকা কালেকশন করলেন, কিন্তু রাজনীতি আপনাকে কাজ করতে পারমিট করলো না। এটা রানা ঠাকুর বলেছে, খুব ভালো বলেছে। সে ভালো বলে বক্তৃতা দেয়নি, কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে। এটি তার বাবার উত্তরসূরি হিসাবে এটিই তার বলার কথা। এটিই সত্যি যে আপনাকে যদি রাজনীতি পারমিট না করে, তাহলে কিন্তু আপনি এই 1 কোটি টাকা দিয়ে কাজ করতে পারবেন না সমাজে। ফলে আজকে বাংলাদেশে কি হচ্ছে, 2024 সালের গণঅভ্যুত্থান কেন হয়েছে এবং এই গণঅভ্যুত্থানের কারণে কি কি পরিবর্তন বাংলাদেশে হচ্ছে, এই পরিবর্তনের প্রভাব আমাদের সমাজে কিভাবে পড়েছে, এই পরিবর্তনের সময় এই বাড়িতেই একটি আছে। এই বাড়ির একটি প্রতিভাবান মেয়ে যে সায়েন্সে ইন্টারমিডিয়েটে এইচ পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, যে ডাক্তারিতে বা ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার কথা, যার এখন ভর্তি হবার কথা, এই তার ভিতরে একটা ট্রমা সৃষ্টি হয়েছে। সেই ট্রমার কারণে সে মেডিকেল পরীক্ষা দেয়নি, মেডিকেলের ভর্তি পরীক্ষা দেয়নি, এবং সে একটি খুব খারাপ সিদ্ধান্ত নিয়ে বসে আছে। সেটিকে কিভাবে ভালো করা যায় সেটি আমরা দেখব, কিন্তু আমি এই প্রভাবটার গভীরতা বোঝানোর জন্য আপনাদের বললাম। আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে আর আপনি মনে করবেন যে মাটি শক্ত হচ্ছে, সেটি তো আর একটি আত্মঘাতী সিদ্ধান্ত, আত্মঘাতী চিন্তা। ফলে এখন আমাদের বুঝতে হবে, এই মুহূর্তে আমাদের বুঝতে হবে, আপনি যদি এই আলোচনা প্রকাশ্যে মিটিংয়ে করতে ভয় পান, আপনি ঘরে বসে 10 জনে মিলে আলোচনা করেন, কিন্তু আপনি যদি এই যে রাজনৈতিক পরিবর্তন